আচ্ছা, তাহলে দেখো আমরা লাস্ট ক্লাসে ওয়েট প্রসেসিং এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে ওয়েট প্রসেসিং 4। লাস্ট ক্লাসে আমরা এই সেম, যেহেতু এটা থার্ড উইক, ফার্স্ট দুইটা উইকেই হচ্ছে আমি কোর্স আউটলাইন, আউটকাম বেসড এডুকেশনের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর লাস্ট ক্লাসে কিছুটা পড়াইছিলাম ফিনিশিং, টেক্সটাইল ফিনিশিংয়ের উপর কিছু বিষয়, ইন্ট্রোডাকশন লেভেলের কিছু বিষয় পড়াইছিলাম। আজকে মেশিনারিজগুলো নিয়ে পড়ব। তার আগে 5 মিনিট একটু দেখি কী কী পড়েছিলাম। প্রথমে আমরা দেখেছিলাম যে হোয়াট ইজ ফিনিশিং। ফিনিশিংয়ে আমরা দেখেছিলাম যদি জাস্ট হচ্ছে কি ফ্যাব্রিক গার্মেন্টসের অ্যাপিয়ারেন্স চেঞ্জ করা, তাই না? অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে কি করা? গুড লুকিং করা, লাস্টার ব্রাইটনেস বৃদ্ধি করা, এইগুলোই হচ্ছে কমফোর্টনেস বৃদ্ধি করা, এটাই হচ্ছে ফিনিশিংয়ের কাজ। দ্য টার্ম ফিনিশিং ইন এ ব্রড সেন্স ইটস কভার অল দ্য প্রসেস অফ মেকিং দ্য ফ্যাব্রিক গুড লুকিং। হ্যাঁ, গুড হ্যান্ড ফিলিং মানে হ্যান্ড ফিল বৃদ্ধি করা, তারপর হচ্ছে তোমার কমফোর্টনেস, লাস্টার, কোর্স অফ বায়ার, অ্যান্ড ফাইনালি হচ্ছে বায়ারের অথবা আমরা যে ইন্ড ইউজার আছি, কাস্টমার আছি, এদের ইন্ড ইউজার কনজিউমারের হচ্ছে কি করা? রিকোয়ারমেন্ট ফুলফিল করা, তাদের কমফোর্টনেস, তাদের যেন দেখতে ভালো লাগে, তাদের স্যাটিসফ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ স্যাটিসফ্যাকশন মিট করা। এরপরে আমরা দেখেছিলাম অবজেক্টিভ অফ ফিনিশিং। তো এই কথার ডেফিনেশনের মধ্যেই পুরো অবজেক্টিভসটা চলে আসছে। তারপর আমরা একটু আইডেন্টিফাই করেছি টু ইমপ্রুভ ফ্যাব্রিক অ্যাট্রাকটিভনেস। ফ্যাব্রিকের অ্যাট্রাকটিভনেস বৃদ্ধি করার জন্যই নর্মালি হচ্ছে আমরা ফিনিশিং করে থাকি। সেটা কিভাবে হতে পারে? বাই মডিফিকেশন অফ ফ্যাব্রিক অ্যাপিয়ারেন্স। কিভাবে? অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট দ্বারা, ব্রাইটেনার দিয়ে আরও কি ব্রাইট করতে পারি, লাস্টার বৃদ্ধি করতে পারি। বাই অল্টারিং ফ্যাব্রিক হ্যান্ডেল, সফেনিং, স্টেপিং, সফেনার ইউজ করে সফট করতে পারি, স্টেপিং রেজিন ইউজ করে কী করতে পারি? স্টিফনেস, হার্শনেস বৃদ্ধি করতে পারি। তারপর হচ্ছে কন্ট্রোল অফ ফ্যাব্রিক ডাইমেনশন, ওই যে স্যানফোরাইজিং, ক্যালেন্ডারিং, এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি এনশিওর করতে পারি। এরপর দেখো টু ইমপ্রুভ সার্ভিসেবিলিটি। কিছু ফ্যাব্রিক আছে যেমন আমব্রেলা ক্লথ। আমব্রেলা ক্লথ হচ্ছে আমরা নর্মাল ফ্যাব্রিক ইউজ করতে পারি না, ওই ফ্যাব্রিকে আমরা জাস্ট হচ্ছে কী করি? এক ধরনের কোটিং করি, ওয়াটার রেজিস্ট্যান্ট কেমিক্যাল দিয়ে কোট করি। তারপর ফায়ার প্রুফ, ফায়ার রিটার্ডেন্ট যে ফ্যাব্রিকগুলো আছে, ফায়ার সার্ভিসে যেগুলো ইউজ করে, তো সেক্ষেত্রে সেগুলো হচ্ছে অগ্নি নিরোধক, প্রতিরোধক। তো সেক্ষেত্রে ওই ধরনের কেমিক্যাল আমরা ইউজ করি, কেমিক্যাল দিয়ে জাস্ট কোটিং করি এবং ফাইবার এবং ফ্যাব্রিকটাকে কোট করে দেই এবং প্রসেস কেমিক্যাল রিয়াকশনটা করাই দিই, তখন সেখানে কী হয়? সহজে আগুন ধরে না। এরপর হচ্ছে পারফরমেন্সের ক্ষেত্রে ইজি কেয়ার প্রপার্টিস, রেজিন যেমন রিঙ্কেল, শ্রিঙ্কেজ, এগুলো যাতে সহজে না পড়ে সেজন্য আমরা কি করি? রেজিন ট্রিটমেন্ট করে থাকি। জিএসএম কন্ট্রোল আছে, ওয়াশ ফাস্টনেস ইমপ্রুভমেন্ট আছে, কালার ফাস্টনেস ডেভেলপমেন্ট আছে, এই কারণেও আমরা ফিনিশিং করে থাকি। এরপরে দেখেছিলাম টাইপস অফ ফিনিশিং। How many types of textile finishings we have performed in the textile industries? Basically, if we want to classify in broad sense, we can classify into two classes. One is physical or mechanical finishing, another is chemical finishing. Physical or mechanical আবার হচ্ছে দুই ধরনের হয়, পার্মানেন্ট, টেম্পোরারি। কেমিক্যালও দুই ধরনের হয়, পার্মানেন্ট, টেম্পোরারি। ফিজিক্যাল ফিনিশিংয়ের মধ্যে টেম্পোরারি হচ্ছে যেমন ক্যালেন্ডারিং, আয়রন করার পর কিছুদিন ইউজ করার পর সেটা আবার আয়রন করতে হয়। আর যদি তোমার রেজিং হয়, ফ্যাব্রিকের সারফেস থেকে ফাইবারের মাথাগুলো তুলে ফেলতে হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়? স্ট্যান্ড আপ হয়, ফ্যাব্রিক যতদিন, গার্মেন্টস যতদিন থাকবে ততদিন ওটা থেকে যাবে। সেমভাবে কেমিক্যালের ক্ষেত্রে যদি আমরা টেম্পোরারি হচ্ছে স্টার্স ইউজ করি, আর যদি আমরা রেজিন দিই, মার্সারাইজিং করি, এগুলো হচ্ছে, এখানে একটা ভুল লাগছে, সফেনিংটা অনেক সময় টেম্পোরারিও হয়। ওভেন ফ্যাব্রিকের এটা। এরপর দেখো সিকোয়েন্স অফ ফিনিশিং। কী কী অ্যাকচুয়ালি কী কী প্রসেস আমরা অ্যাপ্লাই করি? ফ্লো চার্ট অফ ফিনিশিং, টেক্সটাইল ফিনিশিং ইন্ডাস্ট্রিজ। আমরা সাধারণত তোমার যদি নিট ফ্যাব্রিক হয় অথবা ওভেন ফ্যাব্রিক হয়, সেক্ষেত্রে আমরা যদি নিট ফ্যাব্রিক হলে বেসিক্যালি সার্কুলার নিট মেশিনে আমরা পাই কি? টিউবুলার ফ্যাব্রিক, তাই না?
আর ওভেনের ক্ষেত্রে আমরা নর্মালি কি পাই, ওপেন উইথ। আবার টেবুলার নিট ফ্যাব্রিকে আমরা ওপেন উইথ করে নিতে পারি। তো সেক্ষেত্রে যেটাই হয়, এই ফিনিশিং, টেক্সটাইল ফিনিশিং, এই পুরো প্রসেসগুলোই হচ্ছে আফটার ডাইং, আফটার প্রিন্টিং। তো ডাইং করার পরে আমরা ফ্যাব্রিকটা, যে ফ্যাব্রিক পাই সেটা হচ্ছে প্রচুর পরিমাণ পানি থাকে, তাই না, পানি কেমিক্যাল সহই থাকে। তো সেটাকে আমরা ওয়াশ করি, ওয়াশ করার পরেও প্রচুর পানি থাকে। সেই পানির পরে আমরা ফিনিশিং সেকশনে নিলে আমাদের প্রথম কাজটা থাকে ডিওয়াটারিং করা, হাইড্রো এক্সট্রাক্ট করা, ওয়াটারটাকে রিমুভ করা। রিমুভ করার পরে দেন আমরা ওপেন উইথ করতে পারি স্লিটিং মেশিনের সাহায্যে। তারপরে আমরা কি করতে পারি, ড্রাইংয়ে দিতে পারি, ড্রাই করতে পারি। ড্রাই করার পরে আমরা হচ্ছে ক্যালেন্ডারিং, স্ট্যান্ডারিং, তারপরে ক্যালেন্ডারিং ফাইনালি করতে পারি। তা এটাই তো হচ্ছে বেসিক্যালি আমরা মানে নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে করতে পারি, ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে করতে পারি। শেষ। ওপেন ফিল্ড, বাকিগুলো কই? আচ্ছা, বাকিগুলো আসে নাই। এরপর হচ্ছে দেখো, আমরা কি করি, এই যে মেশিনগুলো, প্রথমে হচ্ছে আমাদেরকে স্লিটিং মেশিন। আমরা যদি প্রথমেই বলি স্লিটিং মেশিন, আমরা ওপেন উইথ করে নিলাম। স্লিটিং মেশিনে একটা ব্লেড থাকে, ব্লেডটা ফ্যাব্রিকটাকে জাস্ট যদি নিট ফ্যাব্রিক হয়, তোর ওয়েলস বরাবর, নিটের ওয়েলস এবং কোর্স আছে না, ওয়েলস আছে কি লেংথ দৈর্ঘ্য বরাবর, তাই না, ওয়েলস বরাবর সেট করে দিলে সেখানে একটা সেন্সর থাকে, ফ্যাব্রিকটাকে স্লিট করে, কেটে ওপেন করে। মার্কিং, হ্যাঁ মার্কিং করাও থাকে অনেক সময়। তো একটা সেন্সর থাকে, একটা ব্লেড থাকে, রোটেটিং ব্লেড থাকে, আর ফ্যাব্রিকটাকে ওইভাবে গাইড রোলারের সাহায্যে এটাকে মুভ করানো হয় এবং এটা স্লিটিং করা হয়। দেন ওখানে কিছু কেমিক্যাল প্রসেসও করা যায়। ওখানে যদি কোনো সফটওয়্যার ইউজ করার প্রয়োজন হয়, আমরা ওখানে আবার সফটওয়্যার ইউজ করতে পারি, ওইখানে ওই ধরনের ট্যাঙ্ক থাকে। এরপর হচ্ছে আমরা কি করি, ডিওয়াটারিংয়ে নেই। ডিওয়াটারিংটা হচ্ছে তোমার জাস্ট স্কুইজারের মতো কাজ করে, স্কুইজ, চিপানো। এখানে জাস্ট হচ্ছে তোমার, এটা ওভেনের ক্ষেত্রে করতে পারে, টিউবও করে, টিউব করে, হ্যাঁ টিউবের ক্ষেত্রে করে। তো সেক্ষেত্রে টিউবে তোমার স্কুইজিং করার পরে দেন তোমার স্কুইজার অথবা ডিওয়াটারিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমার কি বলে 40 থেকে 50% ওয়াটার রিমুভ করা হয়। তারপরে তোমার হাইড্রো এক্সট্রাক্টর আছে, সেখানে ম্যাক্সিমাম 70% পর্যন্ত ওয়াটার রিমুভ করা হয়। এখন দেখো, সরাসরি যদি ডাইং থেকে একদম ভিজা পানিযুক্ত কাপড়টাকে যদি আমরা ডায়ারে দিতাম, তাহলে অ্যাকচুয়ালি কী হতো, মানে ইউনিফর্ম ড্রাইং হতো না, পাশাপাশি হচ্ছে প্রচুর হিট লস হইতো, এনার্জি লস হইতো, আর অনেক সময় বিভিন্ন ধরনের শেড উল্টাপাল্টা হয়ে যেত, কারণ এত পরিমাণে হিটের কারণে শেডটা চেঞ্জ হয়ে যেত, টোন চেঞ্জ হয়ে যেত। এই জন্য আমাদের কী করা হয়, মিনিমাম একটা স্টেজে ওয়াটার 70% 80% পর্যন্ত রিডিউস করে দিতে হয়। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ডিওয়াটারিং, স্কুইজ করে তারপর আবার হাইড্রো এক্সট্রাক্ট করে, অথবা গার্মেন্টসের ক্ষেত্রে হাইড্রো এক্সট্রাক্ট করে, করার পরে দেন হচ্ছে তোমার ডায়ারে দিচ্ছে। এবং ড্রাইংয়ের মেশিনের কাজকে সেখানে জাস্ট টেম্পারেচার রাখা হয়। টেম্পারেচার সেটিংয়ের প্যারামিটার থাকে হচ্ছে তোমার এরকম, কত, অ্যাকর্ডিং টু দ্য টাইপস অফ ফাইবার, কোন ধরনের ফাইবার, কোন ধরনের ফ্যাব্রিক আমরা ড্রাই করব। আমরা যদি সিনথেটিক হয় সেক্ষেত্রে আমাদের টেম্পারেচার এক ধরনের হবে, আর সেলুলোজ হলে সেক্ষেত্রে আরেক ধরনের হবে। এবং তোমার এই ড্রাইংয়ের ক্ষেত্রে আবার টেম্পারেচারের সাথে সাথে স্পিড, ফ্যাব্রিক স্পিড ডিপেন্ডেন্ট। এরপরে হচ্ছে তোমাদের স্ট্যান্ডার মেশিন নিয়েও আলোচনা আছে। স্ট্যান্ডার আমরা নর্মালি কী করি, জিএসএম কন্ট্রোল করি। এগুলো দেওয়া আছে নোটে, তোমরা একবার দেখলেই পাবো, পোর্টালে আপলোড করা আছে, আমি একটু দেখেও বলতে পারতাম। আচ্ছা, স্ট্যান্ডার মেশিনে কী কী কাজ করা হয়, তোমার জিএসএম কন্ট্রোল করা হয়, ড্রাইং করা হয়,
আচ্ছা, উইথ কন্ট্রোল করা হয়, জিএসএম কন্ট্রোল মানে সিঙ্কেজ কন্ট্রোল যেটা, হ্যাঁ এই কয়েকটা কাজই করা হয়। পাশাপাশি যদি জিএসএম কন্ট্রোলের ক্ষেত্রে তোমার ডায়া লেংথ, হুম একটু ক্লোজ করে দাও। আজানে 5 মিনিট আছে। আচ্ছা, এরপরে স্ট্যান্ডার্ড আর কি কাজ করা হয়? স্ট্যান্ডার্ড আর কি কাজ করা হয়? আচ্ছা আচ্ছা, এই মেশিনগুলো তোমাদের এখানে আমার লেকচার নোটে দেওয়া আছে, পোর্টালে দেখো। সেগুলোতে তোমার জাস্ট লেকচার নোটগুলো অনুযায়ী জাস্ট মেশিনের ডায়াগ্রামটা দেওয়া আছে, পাশাপাশি কী কী মানে মেইন পার্টস আছে, তার ফাংশন এতটুকু জানলেই হবে। আর এরপরে হচ্ছে বেশ কিছু টার্ম নিয়ে আলোচনা আছে, সেটা নেক্সট ক্লাসেও আমি পড়াবো। যেমন হচ্ছে তোমার এই যে ফিনিশিংগুলো, কিছু আছে টেম্পোরারি ফিনিশ, কিছু আছে ফাংশনাল ফিনিশ। কোনগুলো ফাংশনাল ফিনিশ? হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার অ্যাস্থেটিক ফিনিশ, অ্যাস্থেটিক ফিনিশিং আছে। তারপর হচ্ছে তোমার ডেকোরেটিভ ফিনিশিং আছে, তাই না? তারপর হচ্ছে তোমার ফাংশনাল ফিনিশিং, এই টার্মগুলি। এরপর হচ্ছে তোমার ডিফারেন্স বিটুইন মেকানিক্যাল এবং কেমিক্যাল ফিনিশিং। মেকানিক্যাল ফিনিশিংয়ে আমরা কি করতেছি? মেশিন ইউজ করতেছি, যেখানে আমরা কোনো কেমিক্যাল ইউজ করতেছি না। আর কেমিক্যাল ফিনিশিং আমরা কেমিক্যাল ইউজ করতেছি, সেখানে কেমিক্যাল রিয়াকশনও হচ্ছে অনেক সময়। বেসিক্যালি অনেক ধরনের ফিনিশিং, কেমিক্যালগুলো কোটিং করা হয়, সারফেসে দেওয়া হয়। কিছু আছে ফাইবারের সাথে ক্রস লিঙ্কিং বন্ডও ক্রিয়েট করে, কেমিক্যাল বন্ডও ক্রিয়েট করে। তো এই যে ডিফারেন্সটা, এইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর কিছু ওই যে কমন ফাংশনাল ফিনিশিং কোনগুলা, সেগুলো আমি একটু আগে বলেছি ক্লাসিফিকেশনে কিছুটা। আর অ্যাস্থেটিক অথবা ডেকোরেটিভ ফিনিশিং কোনগুলা, এগুলো নিয়ে একটু আলোচনা করব, তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে আরও আমরা দেখব হচ্ছে তোমার নতুন একটা চ্যাপ্টার ফিনিশিং নিয়ে আমরা কথা বলবো, যেমন ক্যালেন্ডারিং। ক্যালেন্ডারিং ইজ ওয়ান কাইন্ড অফ ফিজিক্যাল ফিনিশিং প্রসেস, মেকানিক্যাল ফিনিশিং প্রসেস। এই ক্যালেন্ডারিংটা কেন করি, কী কারণে করি, তাই না? আমরা বাসা বাড়িতে কাপড় ধোয়ার পরে সেটা আমরা ক্যালেন্ডার করি, আয়রন করি। এটা করলে কী হয়? ব্রাইটনেস, অ্যাপিয়ারেন্স মানে লাস্টার বৃদ্ধি পায়, ব্রাইটনেস বৃদ্ধি পায়। পাশাপাশি হচ্ছে কি তোমার ডাইমেনশনাল শ্রিঙ্কেজ রিডিউস হয়, অনেক কিছু আছে। তাই এইভাবে আমরা ধাপে ধাপে ক্যালেন্ডারিং পড়ব, সানফোরাইজিং পড়ব, রেইজিং পড়ব, যেগুলো হচ্ছে মেকানিক্যাল ফিনিশিং। তারপরে হচ্ছে তোমার কেমিক্যাল ফিনিশিংয়ের মধ্যে মার্সারাইজেশন পড়ব, রেজিন ফিনিশ পড়ব, তারপরে হচ্ছে ফ্লেম অ্যান্ড ওয়াটার প্রুফ, এগুলো পড়ব। তারপর হচ্ছে তোমার আরও আছে তোমার এরকম আরও বেশ কিছু ফিনিশিং আছে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফিনিশিং আছে। এই মুহূর্তে আমার মনে নেই। ওই চ্যাপ্টারগুলো তোমার সবগুলো নোটই আপলোড করা আছে, তোমরা একটু দেখে নিও। এই ক্লাসে আর কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তাহলে টেক্সটাইল ফিনিশিংয়ের বেসিক ইন্ট্রোডাকশন লেভেলের যা জানার বোঝার, বুঝতে পারছো তো? তোমরা তো কাজ করতেছো এগুলোতে, না? কোন কোন ফ্যাব্রিকের কাজ করো? পুরোটাই নিটের কী কী স্ট্রাকচার থাকে? একদম কি কি বলে 1/1 রিপ থাকে নাকি সিঙ্গেল জার্সি? ইন্টারলক থাকে, সিঙ্গেল জার্সি থাকে, ফ্লিস থাকে? ফ্লিস আছে। আর কি আছে? ব্রাশিং করা কিছু থাকে? ব্রাশ থাকে। এই যে সুইডিং ইফেক্ট আছে, আমরা এটাও পড়বো। এইগুলোই তো, না? ফ্যাক্টরিতে আমি আসলে চাইতেছিলাম যে তোমাদের একটা কমন প্রবলেম নিয়ে কাজ করাইতে, যে কমন প্রবলেমটা তোমরা সচরাচর মানে সলভ হচ্ছে না, সবাই জানে যে এটা এরকম হয়,
তো সেটা নিয়ে যদি আমরা বেশ কিছু ডেভেলপমেন্টের কাজ করতাম, কিন্তু ওই রকম তো আসলে হচ্ছে না। তবে যেটা বলছো যে সল্ট ফ্রি ডাইং, এটা তুমি এখনই সার্চ দাও, গুগলে পাবা। মানে কোনো একটা ভালো যদি রিসার্চ ওয়ার্ক হয়, রিসেন্ট রিসার্চ ওয়ার্ক হয়, তাহলে আমরা ওটা নিয়েও আমরা নিজেদের মতো একটু প্র্যাকটিস করে দেখতে পারি। যেহেতু তোমরা আন্ডারগ্রেড স্টুডেন্ট, গ্রাজুয়েট শেষ করতেছো, তো তোমাদের জন্য নতুন রিসেন্ট একটা ডেভেলপমেন্ট, সেটা নিয়ে তোমরা কাজ করে তোমরা কেমন পাও, সেটাও একটা কাজ হতে পারে, একটা প্রজেক্টের মতো হতে পারে। পেয়েছো? সার্চ দাও সল্ট ফ্রি ডাইং, solvent drying of cotton fabric with reactive dyes. ঘুমাই কে ওটা? হ্যাঁ, বসে আছে কে? দিয়ে না, অসুস্থ হয়ে যাবে। পাইছ? নিয়ে আসো। সল্ট ফ্রি ডাইং অফ কটন ফেব্রিক ইউজিং রিঅ্যাক্টিভ ডাই। হ্যাঁ, এটা কত সালের? 2 বছর আগের ব্যাপার। এটা ডাউনলোড দাও, এটা ডাউনলোড দিয়ে পড়ার পরে কী কী জিনিস লাগে না লাগে সেইগুলো একটু নোট করবা। ম্যাটেরিয়াল এবং মেথডটা বেশি করে পড়বা। ম্যাটেরিয়ালস এবং মেথড চ্যাপ্টারটা পড়ার পরে দেন হচ্ছে ওইগুলো আমাকে কল দেবে যে কী কী জিনিস লাগবে, তারপর আমি বিস্তারিত বুঝাই দেবো, আর এটা ডাউনলোড করে আমাকে মেল করে দেবে। একটা নতুন জিনিস তোমাদের জানা হলো, হ্যাঁ, অ্যাটলিস্ট এতটুকু তো আমরা করতে পারি। যেহেতু একদম ইউনিক কিছু রিসার্চ করার মতো সময় তোমরা পাবা না, যেহেতু তোমরা ডিপ্লোমা হোল্ডার, চাকরি করতে করতে জীবন শেষ। তবে তোমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ফ্যাক্টরিতেই তোমার নিজের কাজেই তুমি জড়িত আছো, তো সেক্ষেত্রে তোমার সুযোগ আছে কাজ করার। তো এটা দেখো, মানে নতুন একটা টেকনিক, এটা একটা প্রজেক্ট হিসেবে নাও। প্রজেক্ট হিসেবে নিয়ে তুমি এটা আসলে প্র্যাকটিসটা দেখো কেমন হয়। এটা তো রিসার্চ বেসড, ইন্ডাস্ট্রিয়াল বেসড হচ্ছে, ইন প্র্যাকটিক্যালি এটা কেমন হয় এটা একটু ট্রাই করে দেখো। ঠিক আছে, আজান হচ্ছে। হ্যাঁ।